আসসালামু আলাইকুম টু এভরিওয়ান। আজকে আমরা দেখব হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পেপার থার্ড চ্যাপ্টার। কেমিস্ট্রি সেকেন্ড পেপার থার্ড চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা থেকে তোমাদের হচ্ছে প্রতি বছর বিভিন্ন ভার্সিটিতে কিছু গুরুত্বপূর্ণ জিনিস, যে জিনিসগুলো বারবার আসার চেষ্টা করে, এই জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করব। আমি একটু সময় নিচ্ছি, দেখি কেউ জয়েন করে কিনা। মরিয়ম, মাহবুল ইসলাম, কনক, তিনজন জয়েন করেছে। আর একটু সময় নিচ্ছি। আচ্ছা, এই চ্যাপ্টারটার নাম হচ্ছে পরিমাণগত রসায়ন। সো এই পরিমাণগত রসায়ন এটা পড়ার জন্য বা এই চ্যাপ্টার থেকে ম্যাথমেটিক্যাল অনেক বিষয় আসে। এই ম্যাথগুলো করার জন্য হচ্ছে তোমার পারমাণবিক ভর কিন্তু জেনে রাখতে হবে। কিছু পারমাণবিক ভর, কিছু পদার্থের যদি আমি পারমাণবিক ভরের কথা বলি, খুব ওয়েল নোন যেগুলা ফ্রিকুয়েন্টলি আসে, এগুলা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। যেমন হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, এটা পারমাণবিক ভর হচ্ছে 1, এটা আমরা জানি। কার্বন হচ্ছে 12, এটাও আমরা জানি। এরপর হচ্ছে নাইট্রোজেন 14, অক্সিজেন 16, সোডিয়াম 23, ম্যাগনেসিয়াম 24, ফসফরাস 31, অ্যালুমিনিয়াম 27, এগুলো আমরা জানি। কিছু পরমাণু আছে যাদের হচ্ছে পারমাণবিক ভরগুলো একটু মাথায় রাখতে হয়। যেমন ধরো ম্যাঙ্গানিজের পারমাণবিক ভর হচ্ছে তোমার 55। আয়রন এফি, আয়রনের পারমাণবিক ভর হচ্ছে 56। তারপর হচ্ছে কপার হচ্ছে 63.5। এগুলো আমাদের মাথায় রাখতে হবে। জিঙ্কের পারমাণবিক ভর হচ্ছে তোমার 65.65 মনে রাখলেই হয়। জিঙ্কের হচ্ছে 65। এরপর হচ্ছে তোমার নিকেল যদি বলি, নিকেলে হচ্ছে 58.7, তুমি মনে রাখতে পারো 59, এভাবে মনে রাখতে পারো। ক্রোমিয়ামের হচ্ছে 52। এই ভরগুলো আমাদের জানা রাখতে হবে। আচ্ছা, এইখান থেকে কিছু বলি, সেটা হচ্ছে যে কিছু যৌগ বা মৌলের যে অন্য নামগুলো আছে এগুলো বলি। যে ক্যালসিয়াম অক্সাইড, হ্যাঁ ক্যালসিয়াম অক্সাইড, এটাকে কিন্তু চুন বলা হয়, এটা চুনের সংকেত চুন। এবং এটাকে কুইক লাইমও বলা হয়। কুইক লাইম বলা হয় ক্যালসিয়াম অক্সাইড। চুনের আর একটা সংকেত আছে, সেটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটাকে বলা হয় স্ল্যাকেড লাইম। একটা হচ্ছে কুইক লাইম আর একটা হচ্ছে স্ল্যাকেড লাইম। চুনের ইংলিশ নাম হচ্ছে লাইম। আর কার্বন যেটা আছে, কার্বন এটাকে কোক বলা হয়। কার্বনকে কোক বলা হয় বা চারকোলও বলা হয়। কার্বনকে চারকোল। এগুলা জাস্ট হচ্ছে এর জন্য, এমসিকিউ এর জন্য বলতেছি। অনেক জায়গায় হচ্ছে তোমার রিটেনে চারকোল বলা থাকে, কার্বন না বলে চারকোল বলা হতে পারে। CaCO3 ক্যালসিয়াম কার্বনেট, এটাকে হচ্ছে তোমার মালবের পাথর বলা হয়, খড়িমাটি বলা হয়, চক বলা হয়, আবার এটা হচ্ছে ক্যালসাইটও বলা হয়। ক্যালসিয়াম কার্বনেট এটাকে চুনা পাথর বলা হয়, বা এটাকে বলা হয় লাইমস্টোন, যেহেতু এটা থেকে হচ্ছে তোমার চুন তৈরি করা যায়, এটাকে হিট দিলেই ক্যালসিয়াম অক্সাইড তৈরি হয়, সো এটাকে লাইমস্টোনও বলা হয়। তো এই বিষয়গুলো আমরা একটু মাথায় রাখবো। এরপর এই চ্যাপ্টারের আমরা হচ্ছে প্রথম যে সূত্রটা দেখব সেটা হচ্ছে তোমার এন। তো এন মানে হচ্ছে মূল সংখ্যা। তো এন কিভাবে বের করা যায়? W/m, n/n অফ এ। এরপরে বের করা যায় V/22.4 লিটার, এবং এই ভিটা হচ্ছে তোমার লিটার, অবশ্যই এসটিপিতে। এই ভিটা হচ্ছে তোমার এসটিপিতে আয়তন 22.4। এরপর হচ্ছে তোমার n ইকাল টু এস ইন্টু ভি। এরপরে n ইকাল টু লেখা যায় হচ্ছে PV/RT।
এরপর লেখা যায় এন ইকুয়ালস টু, আমরা লাস্ট চ্যাপ্টার যেটা পড়ে আসছি সেকেন্ড পেপার চতুর্থ অধ্যায়, সেইখানে আমরা পড়েছিলাম এন ইকুয়ালস টু আইটি বাই ইএফ, এটা আমরা পড়েছি। সো এন এর হচ্ছে এতগুলা সূত্র। তো এন মানে কি? এন মানে হচ্ছে মূল সংখ্যা, এন মানে হচ্ছে মূল। তো আমি যদি হচ্ছে প্রথমটা দেখি, এখানে যে ডাব্লিউ আছে, এই ডাব্লিউ মানে হচ্ছে গ্রামে প্রকাশিত ভর। ভর তোমার প্রশ্নে যে ভরটা দেয়া থাকবে, গ্রামে প্রকাশিত যে ভরটা আছে সেটা। এই ক্যাপিটাল এম এটা হচ্ছে তোমার পারমাণবিক ভর, যদি পরমাণু হয় সেক্ষেত্রে পারমাণবিক ভর, আর যদি অণু হয় তাহলে সেটা হচ্ছে আণবিক ভর, আণবিক ভর। সো এটা দিয়ে যদি একটা এক্সাম্পল দেখি, এটা দিয়ে ধরো একটা এক্সাম্পল দেখলাম, ধরো এই পাত্র, এই পাত্রের মধ্যে তোমাকে বলা আছে ধরো 40 গ্রাম CO2 আছে, 40 গ্রাম CO2 আছে, তাহলে এখানে কত মোল CO2 আছে এটা যদি প্রশ্ন করে, তাহলে N অফ CO2 মানে হচ্ছে এখানে 40 ডিভাইডেড বাই কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর। তাহলে আণবিক ভর কত হবে? কার্বনের আমরা জানি 12, অক্সিজেন হচ্ছে 16, আর অক্সিজেন দুইটা আছে 32, সো এখানে হবে 44। সো এত মোল। সো ক্যালকুলেশন করলে যা আসে সেটাই হচ্ছে মোল। তো এইভাবে মোল বের করব। এরপর হচ্ছে এন, এন হচ্ছে ধরো অণুর সংখ্যা, বা হচ্ছে তোমার পরমাণুর সংখ্যা, বা ধরো হচ্ছে তোমার ইলেকট্রন সংখ্যা, বা ধরো তোমার আয়ন সংখ্যা, এগুলো দেয়া আছে, অর্থাৎ যা দেয়া থাকবে সেটা সংখ্যা। আর এন অফ এ হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, যেটার মান হচ্ছে 6.02 10⁻23। তার মানে কোথাও যদি অণু, পরমাণু বা ইলেকট্রন বা আয়ন সংখ্যা দেওয়া থাকে সেটাকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করলেই আমরা হচ্ছে মূল সংখ্যা পেয়ে যাব। যেমন হচ্ছে কি, যেমন হচ্ছে ধরো এটা দিয়ে যদি হচ্ছে একটা এক্সাম্পল দেখি, ধরো এই পাত্রের মধ্যে তোমার বলা আছে যে 22 ইন্টু 10⁻2.10, 10 ধরো বলা আছে 40টি অক্সিজেন গ্যাস আছে, এতটি অক্সিজেন গ্যাস আছে, তোমাকে এটা বললো এতটি অক্সিজেন গ্যাস আছে। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে যে এখানে কত মোল অক্সিজেন গ্যাস আছে। তো সূত্রটা হবে কি? সূত্রটা হবে হচ্ছে এন অফ অক্সিজেন সমান সমান এখানে যেটা দেয়া আছে, যা দেয়া আছে সেটা লিখবো 10 ইন্টু 10⁻40 ডিভাইডেড বাই 6.02 10⁻23। সো এত মোল। এই এরপরে ধরো এখানে দেয়া আছে হচ্ছে ধরো ভি, ভি হচ্ছে এটা এসটিপির আয়তন, এসটিপিতে আয়তন, এসটিপি মানে আমরা জানি, এসটিপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, যেখানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার হচ্ছে 0°C বা হচ্ছে 273 কেলভিন, আর স্ট্যান্ডার্ড প্রেশারটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। এই সো কোথাও যদি এসটিপিতে আয়তন দেয়া থাকে, আয়ন না এটা আয়তন, আয়তন যদি দেয়া থাকে তাহলে আমরা সেটাকে 22.4 লিটার দিয়ে ভাগ করলেই আমরা হচ্ছে মূল সংখ্যা পেয়ে যাব। সো আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, ধরো তোমার বলা হচ্ছে যে এই পাত্রের মধ্যে তোমার ধরো 40 লিটার অক্সিজেন গ্যাস আছে। হ্যাঁ, এটা অবশ্যই তোমাকে বলে দিচ্ছে যে এসটিপিতে একটা পাত্রের মধ্যে 40 লিটার অক্সিজেন গ্যাস আছে, তাহলে ওই পাত্রে অক্সিজেন কত মোল অক্সিজেন আছে? তাহলে 40 ডিভাইডেড বাই কী হবে? এসটিপি বললেই 22.4 লিটার, সো এতে দিয়ে ভাগ করে দিলেই মূল সংখ্যা পেয়ে যাব। এরপরে হচ্ছে এস, এসটা হচ্ছে ঘনমাত্রা, এসটা হচ্ছে ঘনমাত্রা, এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। এস হচ্ছে ঘনমাত্রা, ঘনমাত্রা যেটার একক হচ্ছে তোমার মোল পার লিটার, বা তোমার ক্যাপিটাল এমও দেয়া থাকতে পারে। আর ভিটা হচ্ছে আয়তন, এবং এটা মনে রাখবা এই আয়তনটা অবশ্যই লিটার এককে। যদি হচ্ছে ধরো এরকম একটা প্রশ্ন থাকে যে আমার হচ্ছে এরকম একটা পাত্র দেয়া আছে, এই পাত্রের মধ্যে তোমার বললো যে 1 মোলার 2 লিটার HCl দ্রবণ আছে, 1 মোলার 2 লিটার HCl দ্রবণ আছে, তাহলে এখানে কত মোল তোমার HCl আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। সো আমরা সূত্র কি জানি? S ইন্টু ভি। সো এস হচ্ছে কি 1 মোলার ইন্টু আয়তন হচ্ছে 2 লিটার, সো আলটিমেটলি 2 মোল। এই সূত্রটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 4 নম্বর যে সূত্রটা বললাম এটা খুবই ইম্পর্টেন্ট, 4 নম্বর সূত্রটা মাথায় রাখার চেষ্টা করবো আমরা, এটা দিয়ে আমাদের প্রচুর ম্যাথ করতে হবে। এখানে পি বাই আর টি যেটা আছে, পি হচ্ছে প্রেশার, ভি হচ্ছে আয়তন, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, টি হচ্ছে তাপমাত্রা। এইখানে আমার যে মোলার গ্যাস ধ্রুবক আরটা আছে, এই আর এর ভ্যালু হইতে পারে অনেকগুলা, আর এর ভ্যালু হইতে পারে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার ক্যালভিন। সো এই আর এর ভ্যালুটা কখন বসাবো? খেয়াল করো, এইখানে প্রেশার, ভলিউম, টেম্পারেচার এইগুলাকে বসাবো হচ্ছে তোমার আর এর উপর বেস করে। আমি আর এর ভ্যালু যদি এটা বসাই তাহলে অবশ্যই আয়তনটাকে লিটারে, প্রেশারটাকে অ্যাটমসফিয়ারে বসাইতে হবে, তাপমাত্রাটাকে ক্যালভিনে বসাইতে হবে।
এরপর হচ্ছে তোমার যদি আর এর ভ্যালু আরেকটা আছে হচ্ছে 8.316 জুল পার মোল পার ক্যালভিন, জুল পার মোল পার ক্যালভিন। সো এইখানে যদি হচ্ছে তুমি প্রেশার যেটা আছে এটাকে তোমার বসাইতে হবে মিটার কিউবে, আর আয়তন প্রেশারটাকে বসাইতে হবে ইয়েতে মিটারে বসাইতে হবে। আমরা জানি যে ওই যে 0.76 ওয়ান অ্যাটমসফিয়ার মানে 0.76 মিটার। সো মিটারে তোমার হচ্ছে কনভার্ট করে প্রেশারটা বসাইতে হবে, আয়তনটাকে বসাইতে হবে মিটার কিউবে, তাপমাত্রাকে ক্যালভিনে বসাইলে তুমি আর এর ভ্যালু এটা বসাইতে পারবা। আর এর আরেকটা ভ্যালু আছে সেটা হচ্ছে 8.316 ইন্টু 10⁻⁷, এটা হচ্ছে আর্ক পার মোল পার ক্যালভিন। একদম সো এইটা আর এর ভ্যালু যদি এটা বসাইতে চাও, এটা এটা আর এর ভ্যালু যদি এটা বসাইতে চাও তাহলে হচ্ছে তোমাকে আয়তন যেটা আছে এটা সেন্টিমিটার কিউবে বসাইতে হবে, আর হচ্ছে প্রেশারটাকে বসাইতে হবে হচ্ছে তোমার সেন্টিমিটার। এই আর IT/EF এটা দিয়ে হচ্ছে আমরা এর আগের চ্যাপ্টারে কিন্তু দেখেছি। সো এইখান থেকে এনের যে এই ভ্যালুগুলো আছে, এই ভ্যালুগুলা হচ্ছে বা এনের যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো খুব ইম্পর্টেন্ট, খুবই মনে রাখার চেষ্টা করবা। এইখান থেকে N=SV এই সূত্রটা মনে রাখার চেষ্টা করবা। এই পর্যন্ত বোঝা গেছে কিনা আমাকে একটু কমেন্টে জানাও। ওকে, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ঘনমাত্রা। তো ঘনমাত্রার হচ্ছে বিভিন্ন পদ্ধতি আছে, মোলারিটি আছে, মোলালিটি আছে, শতকরা আছে, পিপিএম আছে, পিপিবি আছে, ফর্মালিটি আছে, অনেকগুলো আছে। তো এর মধ্যে আমরা হচ্ছে যেগুলো হচ্ছে তোমার পরীক্ষায় আসে, সবচেয়ে বেশি আসে হচ্ছে তোমার মোলারিটি যেটা আছে, এই মোলারিটিটা দেখব। ঘনমাত্রা এক প্রকাশের তোমার অনেকগুলা ইউনিট আছে। তো আমরা প্রথমে মোলারিটি দেখব। আমি বেসিক্যালি এখানে যেটা দেখব যে অ্যাডমিশনে শর্টকাট ওয়েতে কিভাবে সলভ করা যায় সেটা আমরা দেখব। তো মোলারিটি হচ্ছে তোমার 1 লিটার আয়তনের একটা পাত্রের মধ্যে তোমার হচ্ছে যত মোল পদার্থ থাকে সেটাই হচ্ছে তোমার মোলারিটি। হ্যাঁ, 1 লিটার আয়তনের পাত্রের মধ্যে তোমার যত মোল পদার্থ থাকে সেটা হচ্ছে তোমার মোলারিটি। 1 লিটারে যত মোল, খুব সহজভাবে যদি বলি, 1 লিটার আয়তনের মধ্যে তোমার যত মোল পদার্থ আছে দ্রবীভূত থাকে সেটাই হচ্ছে মোলারিটি। এবং মোলারিটি প্রকাশের এখানে তোমার 1 লিটার, বা এটাকে আমি ইচ্ছা করলে কিন্তু বলতে পারি যে 1000 সেন্টিমিটার কিউব, বা এটাকে আমি বলতে পারি হচ্ছে 1 ডেসিমিটার কিউব। ডেসিমিটার কিউব আর লিটার হচ্ছে একই কথা। সো 1 লিটার এর মধ্যে তোমার যত মোল পদার্থ থাকে সেটাই হচ্ছে তোমার মোলারিটি। আচ্ছা, তো মোলারিটিকে সাধারণত এস দিয়ে প্রকাশ করা হয়। এস
এবং এস ইকাল টু হচ্ছে এন ডিভাইডেড বাই ভি, এন ডিভাইডেড বাই ভি। সো এস হচ্ছে ঘনমাত্রা, এন হচ্ছে মূল সংখ্যা, ভি হচ্ছে আয়তন। এই যে খেয়াল করো, ভি যদি আমি 1 লিটার চিন্তা করি, এটা যদি 1 লিটার চিন্তা করি, 1 লিটারের মধ্যে যত মোল পদার্থ থাকে সেটা হচ্ছে ঘনমাত্রা। তো এইখানে এই সূত্রটাকে আমি আর একটু ভেঙে লিখতে পারি। খেয়াল করো, এস ইকাল টু এন ডিভাইডেড বাই ভি। আমরা একটু আগে পড়ে আসলাম এন ইকালস টু ডাব্লিউ বাই এম, যেখানে ডাব্লিউ ছিল গ্রামে প্রকাশিত ভর, এম হচ্ছে পারমাণবিক ভর। সো আলটিমেটলি এখানে লেখা যাচ্ছে ডাব্লিউ ডিভাইডেড বাই এম ডিভাইডেড বাই ভি। সো এইখান থেকে আমি লিখতে পারি ডাব্লিউ বাই এম ভি, এস ইকাল টু ডাব্লিউ বাই এম ভি। সুতরাং এইখানে তুমি ইচ্ছা করে লিখতে পারো ডাব্লিউ ইকাল টু এস এম ভি, ডাব্লিউ ইকাল টু এস এম ভি। এই সূত্রটা কিন্তু তুমি লিখতে পারো। সো আমি এখান থেকে একটা নতুন সূত্র শিখলাম, সেটা হচ্ছে ডাব্লিউ ইকাল টু কি এস এম ভি। এই সূত্রটা তখনই প্রযোজ্য হবে, খেয়াল করো, আমি যদি আয়তনটাকে এখানে লিটার প্রকাশ করি, আর আয়তনটাকে যদি আমার ধরো সেন্টিমিটার কিউবে দেওয়া থাকে, তখন এই আয়তনটাকে তোমার কিন্তু 1000 দিয়ে ভাগ করতে হবে। সো কোনো প্রশ্নে যদি আয়তনটাকে সেন্টিমিটার কিউবে দেওয়া থাকে, তখন এই সূত্রটা দাঁড়াবে আসলে এস এম বি বাই 1000, ডাব্লিউ ইকাল টু এস এম বি বাই 1000। এই সূত্রটা তখনই অ্যাপ্লিকেবল হবে, যখন হচ্ছে ধরো তোমার আয়তনটা দেওয়া আছে হচ্ছে তোমার আয়তনটা দেওয়া থাকবে হচ্ছে সেন্টিমিটার কিউবে। এটা একটু লিখে রাখতে পারো যে আয়তনটা হচ্ছে যখন তোমার সেন্টিমিটার কিউবে দেওয়া থাকবে, তখন এইখানে এই সূত্রটা প্রযোজ্য হবে। সো এই সূত্রটা দিয়ে তোমার প্রচুর পরিমাণে প্রশ্ন আসে পরীক্ষায়। সো আমরা হচ্ছে যদি কিছু পরিমাণে এক্সাম্পল দেখি, ধরো একটা এক্সাম্পল দেখি। ধরো এই একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে তোমাকে বললো যে এখানে হচ্ছে তোমার 500 সেন্টিমিটার কিউব 0.1 মোলার এর একটা সোডিয়াম কার্বনেটের একটা দ্রবণ তৈরি করবা। তাহলে এখানে কতটুকু সোডিয়াম কার্বনেট লাগবে, এটা হচ্ছে তোমার প্রশ্ন, যে 500 সেন্টিমিটার কিউব 0.1 মোলার সোডিয়াম কার্বনেটের একটা দ্রবণ তৈরি করতে কতটুকু সোডিয়াম কার্বনেট লাগবে। সো তোমার এখানে ডাব্লিউ চেয়েছে। সো ডাব্লিউ কত হবে আমাকে একটু কমেন্টে জানাও, ডাব্লিউ কত হবে আমাকে একটু কমেন্টে জানাও। সেখানে ডাব্লিউ কত হবে আমাকে একটু জানাও। এই প্রশ্নটা ঢাকা ইউনিভার্সিটি 16-17 এবং খুলনা ইউনিভার্সিটি 15-16 সেশনে এসেছিল। সো খেয়াল করো, এই ম্যাথটা যদি আমরা করি, খুব সিম্পল একটা ম্যাথ ছিল, যে 500 সেন্টিমিটার কিউব 0.1 মোলার সোডিয়াম কার্বনেটের দ্রবণ তৈরি করতে কত গ্রাম সোডিয়াম কার্বনেট প্রয়োজন। সো আমরা এখানে দেওয়া আছে হচ্ছে তোমার আয়তন দেওয়া আছে কিসে 500 সেন্টিমিটার কিউব, আর দেওয়া আছে এই যে 0.1 মোলার যেটা, এটা হচ্ছে এস, সো 0.1 মোলার। সো আলটিমেটলি ডাব্লিউ ইকুয়ালটা আমরা সূত্র কি জানি, এস এম ভি বাই 1000, কারণ হচ্ছে আমার এটা আয়তনটা কিসে দেওয়া ছিল, সেন্টিমিটার কিউব দেওয়া ছিল।
সো দেখো এস এর ভ্যালু হচ্ছে 0.1 ইন্টু এম কত, এম হচ্ছে আণবিক ভর। সো আমরা জানি সোডিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 106। সো 106 ইন্টু ভি, ভি হচ্ছে 500 এবং ডিভাইডেড বাই 1000। সো এখানে ক্যালকুলেশন করলে দাঁড়াবে সো আনসার দাঁড়াবে হচ্ছে তোমার সো আলটিমেটলি তোমার আনসার দাঁড়াবে হচ্ছে সো 5.3। সো আনসার হচ্ছে 5.3 গ্রাম। সেটা হচ্ছে আনসার। আচ্ছা, পিয়াস আনসার দিছে 5। হ্যাঁ, উত্তর সঠিক পিয়াস। সো এইখানে দেখো, এইখানে ঢাকা ইউনিভার্সিটিতে যে প্রশ্ন আসছে এখানে 500 সেন্টিমিটার কিউব না দিয়ে জাস্ট 5 লিটার দেওয়া ছিল। এই আরেকটা প্রশ্ন দিচ্ছি, এই প্রশ্নটা তোমার আসছিল হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি, তোমার হচ্ছে 10-11 সেশনে। এই প্রশ্নটা আসছিল রাজশাহী ইউনিভার্সিটিতে যে 250 মিলিলিটার সোডিয়াম কার্বনেটের একটা দ্রবণ, 250 মিলিলিটার সোডিয়াম কার্বনেটের একটি দ্রবণ তোমার হচ্ছে 10.6 গ্রাম ধারণ করতে পারে। দ্রবণটির ঘনমাত্রা মোলারিটিতে কত, এস কত, এস ইকালস টু হোয়াট। তার মানে 250 মিলিলিটার আয়তনের মধ্যে তুমি হচ্ছে 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট দিয়েছো, তো দিলে এটার মোলারিটিতে এটার ঘনমাত্রা কত হবে সেটা। এটা ছিল রাজশাহী ইউনিভার্সিটির 10-11 সেশনে এবং আসছিল জাহাঙ্গীর ইউনিভার্সিটিও 10-11 সেশনে আসছিল। সো এইখানে এস কত হবে সেটার উত্তরটা আমাকে একটু জানাও। এস কত হবে এটা আমাকে একটু জানাও। 250 মিলিলিটার আয়তনের একটা পাত্র আছে মনে করো, এর মধ্যে 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট দেওয়া হলে এটার ঘনমাত্রা মোলারিটিতে কত হবে। সো দেখো এখানে আমার দেওয়া আছে হচ্ছে আয়তন, আয়তন দেওয়া আছে কিসে, আয়তন দেওয়া আছে হচ্ছে 250 মিলিলিটার। 250 মিলিলিটার যে কথা, 250 সেন্টিমিটার কিউবে একই কথা। সো আমার আয়তন দেওয়া আছে সেন্টিমিটার কিউবে। সো সূত্র হবে, আমরা জানি যে, আমরা সূত্র যেটা জানি, আমরা সূত্র শিখে আসছি যে ডাব্লিউ ইকাল টু এস এম বি বাই 1000, এস এম বি বাই 1000, এই সূত্র শিখছি। সো এখানে এস ইকাল টু দাঁড়াচ্ছে 1000 ডাব্লিউ বাই এম ভি। সো এখানে 1000 আর ডাব্লিউ হচ্ছে কত, ডাব্লিউ হচ্ছে তোমার 10.6 গ্রাম ডিভাইডেড বাই এম, আমরা জানি এম হচ্ছে 106 আণবিক ভর, আর ভি হচ্ছে তোমার এখানে 250 মিলিলিটার। সো এখানে যদি আমরা হচ্ছে ক্যালকুলেশন করি তাহলে আমাদের দাঁড়াবে হচ্ছে এখানে আমাদের দাঁড়াবে হচ্ছে 0.4, ইউনিটটা আসবে হচ্ছে তোমার মোল পার লিটার। এস এর ইউনিট সবসময় ইউনিট হচ্ছে, এস এর ইউনিটটা হচ্ছে মোল পার লিটার, যে আমরা জানি এস ইকাল টু কিন্তু এন বাই ভি। তোমরা ইচ্ছা করলে এইভাবে অঙ্কটা করতে পারতে, এস ইকাল টু এন বাই ভি। সো এন এর ইউনিট হচ্ছে মোল আর ভি এর ইউনিট হচ্ছে লিটার। সো এস এর ইউনিট দ্বারা হচ্ছে মোল পার লিটার, যেটাকে সংক্ষেপে এমও বলে। সো এস এর কিন্তু ইউনিটও পরীক্ষা আসতে পারে যে এস ইউনিট কি, মোল পার লিটার অথবা ক্যাপিটাল এম বা মোলার। তো এইটা ছিল হচ্ছে একটা টাইপ, এইখান থেকে এরকম করে প্রশ্ন আসতে পারে। এইখান থেকে হচ্ছে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের এই যে মোলারিটি শিখলাম, এই মোলারিটি থেকে বিভিন্ন ধরনের দ্রবণ সম্পর্কে আইডিয়া পাওয়া যায়। তা আমি হচ্ছে একটু প্রমাণ দ্রবণ নিয়ে আলোচনা করি। প্রমাণ দ্রবণগুলো হচ্ছে তোমার
যে সকল দ্রবণের ঘনমাত্রা আগে থেকে জানা থাকে, অর্থাৎ ঘনমাত্রা জানা থাকে, যে সকল দ্রবণের ঘনমাত্রা জানা থাকে সেটা হচ্ছে প্রমাণ দ্রবণ। এরকম প্রমাণ দ্রবণ অনেকগুলো আছে, যেমন মোলার দ্রবণ আছে, মোলার দ্রবণ আছে, এরপরে আছে হচ্ছে সেমি মোলার দ্রবণ, সেমি মোলার দ্রবণ, এরপরে আছে হচ্ছে তোমার ডেসিমোলার দ্রবণ, এরপরে আছে হচ্ছে তোমার সেন্টিমোলার দ্রবণ। এগুলা থেকে এমসিকিউতে প্রশ্ন আসে। মোলার দ্রবণ কি? মোলার দ্রবণটা হচ্ছে তোমার যে সকল দ্রবণের ঘনমাত্রা হচ্ছে 1 মোলার, যে সকল দ্রবণের ঘনমাত্রা 1 মোলার, 1 মোলার বা এইভাবে লেখা হয় 1 ক্যাপিটাল এম, এভাবে লেখা হয় 1 মোলার, সেই সকল দ্রবণকে মোলার দ্রবণ বলে। সো আমি মোলার দ্রবণ বললেই বুঝতে পারবে এটার ঘনমাত্রা হচ্ছে 1 মোলার। সেমি, সেমি মানে অর্ধেক, বোঝায় যায় যে সেমি মানে হচ্ছে একের অর্ধেক, অর্থাৎ মোলারের অর্ধেক সেমি মোলার, 0.5 মোলার। যে সকল দ্রবণের ঘনমাত্রা সেটাকে বলা হয় সেমি মোলার দ্রবণ বা 0.5 মোল পার লিটার, এইভাবেও লেখা হয়। ডেসিমোলার, ডেসি মানে 10, 10 মানে 10/1 0.1 মোলার যাদের হচ্ছে ঘনমাত্রা তাদেরকে ডেসি বলা হয়। আর সেন্টি মানে হচ্ছে 0.01 মোলার যাদের দ্রবণের ঘনমাত্রা। তো এইগুলা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা একটু মাথায় রাখবো। মোলার দ্রবণ হচ্ছে যে সকল দ্রবণের ঘনমাত্রা 1 মোলার তাদেরকে মোলার দ্রবণ বলে, যে সকল দ্রবণের ঘনমাত্রা 0.5 মোলার তাদেরকে বলা হচ্ছে সেমি মোলার, আর যে সকল দ্রবণের ঘনমাত্রা 0.1 মোলার তাদেরকে ডেসিমোলার, আর 0.01 যাদের দ্রবণের ঘনমাত্রা তাদেরকে বলা হচ্ছে সেন্টিমোলার দ্রবণ, সেন্টিমোলার দ্রবণ। আচ্ছা, এরপর এরপর হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে যে শতকরাতে ঘনমাত্রা কিভাবে নির্ণয় করে সেটা আমরা দেখব। শতকরাতে কিভাবে ঘনমাত্রা হিসাব করে, শতকরা বা পার্সেন্টেজ, শতকরাতে ঘনমাত্রা কিভাবে হিসাব করে, শতকরা বা পার্সেন্টেজ। এবং শতকরাতে কিভাবে হিসাব করা হয়, 100 সেন্টিমিটার কিউব দ্রবণে তোমার হচ্ছে যত গ্রাম দ্রব্য থাকে, যত গ্রাম দ্রব্য দ্রবীভূত থাকে সেটা হচ্ছে তোমার শতকরা বা পার্সেন্টেজ। তো এই যে মোলারিটি, এইগুলা থেকে হচ্ছে তোমার পার্সেন্টেজে যাওয়া যায়, তারপর হচ্ছে তোমার ইয়েতে যাওয়া যায়, পিপিএম এ যাওয়া যায়। আর পিপিএম মানে হচ্ছে কি, পিপিএম মানে হচ্ছে 10⁶ সেন্টিমিটার কিউব দ্রবণে যত গ্রাম দ্রব্য দ্রবীভূত থাকে সেটা। পিপিএম মানে হচ্ছে 10⁶ সেন্টিমিটার কিউব দ্রবণে যত গ্রাম থাকে। আর পিপিবি এটা হচ্ছে তোমার 10⁹ সেন্টিমিটার কিউব দ্রবণে যত গ্রাম দ্রব্য দ্রবীভূত থাকে। আর পিপিটি মানে হচ্ছে 10⁻12 সেন্টিমিটার কিউব দ্রবণে যত গ্রাম দ্রব্য দ্রবীভূত থাকে। পিপিএম মানে হচ্ছে তোমার পার্টস পার মিলিয়ন, পার্টস পার মিলিয়ন, তার মানে প্রতি মিলিয়নে যত গ্রাম দ্রবীভূত থাকে সেটা হচ্ছে পিপিএম বা পার্টস পার মিলিয়ন। পিপিবি মানে হচ্ছে পার্টস পার বিলিয়ন, আর পিপিটি মানে হচ্ছে পার্টস পার ট্রিলিয়ন। তো মিলিয়ন মানে হচ্ছে 10⁶, আর বিলিয়ন মানে 10⁹, আর ট্রিলিয়ন মানে 10⁻12। সো এইভাবে একটু মাথায় রাখবে, এগুলো হচ্ছে এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে কোথাও ধরো তোমার হচ্ছে পার্সেন্টেন্সে ঘনমাত্রা দেয়া আছে, তোমার হচ্ছে ঘনমাত্রাটা মোলারিটিতে নিতে বলছে। টাইপটা দেখো, এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট। টাইপটা হচ্ছে কি, যে কোথাও ঘনমাত্রা দেয়া আছে পার্সেন্টেন্সে, তোমার ঘনমাত্রা নিতে বলছে মোলারিটিতে। সো এই ধরনের যদি প্রশ্ন আসে তাহলে আমরা যে স্মার্ট টেকনিকটা ফলো করব সেটা হচ্ছে যে এস ইকুয়াল টু 10% ডিভাইডেড বাই এম, এস ইকুয়াল টু 10% ডিভাইডেড বাই এম, এই সূত্রটা মনে রাখবো। 10 আর পার্সেন্টটা হচ্ছে তোমার যত পার্সেন্ট দেয়া থাকবে, আর এমটা হচ্ছে তোমার আণবিক ভর। তো ধরো তোমার প্রশ্ন এরকম একটা, আমি হচ্ছে ডিরেক্টলি যদি একটা উদাহরণ দেখি তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। যে ধরো একটা পাত্রের মধ্যে 10%
সোডিয়াম কার্বনেট দ্রবণ দেয়া আছে, 10% সোডিয়াম কার্বনেট দেয়া আছে, এটার মোলারিটিতে এর ঘনমাত্রা কত? মোলারিটিতে এটার ঘনমাত্রা কত? তার মানে এস চেয়েছে তোমাকে, তোমার দেয়া আছে পার্সেন্টেন্সে, চেয়েছে হচ্ছে মোলারিটি। সো এখানে বসুন্ধরা, সো এখানে এখানে যদি আমরা সূত্রটা ফলো করি তাহলে এস ইকাল টু কী দাঁড়াবে? এস ইকাল টু 10% ডিভাইডেড বাই এম। সো 10, আর পার্সেন্ট বলতে এখানে যত পার্সেন্ট দেওয়া থাকবে এটা 10, এখানে যদি 5 থাকতো তাহলে এখানে 5 হতো, এখানে যদি 2 থাকতো 2 হতো, 1 থাকলে 1, যা থাকবে সেটা এখানে বসবে। আর 10টা হচ্ছে সূত্রের 10। এম কি? এম হচ্ছে আণবিক ভর, সোডিয়াম কার্বনেটের আণবিক ভর জানি আমরা 106। সো এটাকে ক্যালকুলেশন করলে আসবে 0.94। ইউনিট কি? মোলার। ইউনিট হচ্ছে মোলার, এটাই এটাই অ্যান্সার। সো এই সূত্রটা মনে রাখবা যে পার্সেন্টেন্সে যদি হচ্ছে আমার ঘনমাত্রা দেয়া থাকে, তাহলে আমরা যদি মোলারিটিতে নিতে চাই তাহলে আমরা ব্যবহার করব 10% ডিভাইডেড বাই এম। সূত্রটা আবার হচ্ছে উল্টাভাবে চিন্তা করা যায়, এস এ ঘনমাত্রা দেওয়া আছে, তোমাকে পার্সেন্টেন্সে নিতে বললো, সেম সূত্র। তোমার যদি এই প্রশ্নটা এইভাবে করতো যে তোমার হচ্ছে ধরো এই প্রশ্নটাই যদি বলতো যে 0.94 মোলার তোমার হচ্ছে সোডিয়াম কার্বনেট দ্রবণ আছে, হ্যাঁ, এটা হচ্ছে তোমার পার্সেন্টেন্সে এটার ঘনমাত্রা কত হবে। সো তুমি কিন্তু ইচ্ছা করলে এখান থেকে বের করতে পারবা যে এখান থেকে পার্সেন্টেন্স ইকাল টু কী দাঁড়াবে? এস এম ডিভাইডেড বাই 10। এস এম ডিভাইডেড বাই 10 এটা কিন্তু তুমি লিখতেই পারো। সো এখানে পার্সেন্টেন্স ইকালস টু কী দাঁড়াবে? এস এম, এস কত? ঘনমাত্রা 0.94 ইন্টু এম, এম আমরা জানি 106 ডিভাইডেড বাই 10। সো এটা যদি তুমি ক্যালকুলেশন করো তোমার এখানে আসবে 10, এখানে অ্যান্সার আসবে 10। সো 10%। আশা করি এই টাইপটা বোঝা গেছে। টাইপটা বোঝা গেছে কিনা আমাকে একটু জানাও। এই টাইপটা বোঝা গেছে কিনা আমাকে একটু জানাও। এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা তোমার আসছিল হচ্ছে তোমার জগন্নাথ ইউনিভার্সিটিতে আসছিল 14-15-তে, তারপর হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে আসছিল 12-13-তে, আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছিল 11-12 সেশনে। ওকে, এরপরে আচ্ছা, এইখান থেকে একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে তোমার এই যে মোলারিটি আছে, এই মোলারিটিটা কিন্তু হচ্ছে তোমার টেম্পারেচার উপর ডিপেন্ড করে। বাট মোলালিটি যেটা আছে, মোলালিটি, এই মোলালিটি হচ্ছে তোমার টেম্পারেচার উপর ডিপেন্ড করে না। মোলালিটি, আচ্ছা, এরপর হচ্ছে আমরা যেটা দেখব সেটা হচ্ছে তোমার জারণ সংখ্যা দেখব। জারণ সংখ্যা, যে জারণ সংখ্যা কিভাবে বের করে। জারণ সংখ্যা, সো জারণ সংখ্যাটা হচ্ছে কোনো একটা পরমাণু, কোনো একটা পরমাণু ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করার পরে যে আয়নে পরিণত হয় সেটাই হচ্ছে তার জারণ সংখ্যা। ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করার পরে যে চার্জে পরিণত হয় সেটাই হচ্ছে তোমার জারণ সংখ্যা। সেটা পজিটিভও হইতে পারে, সেটা নেগেটিভও হইতে পারে। জারণ সংখ্যাটা পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, আবার জিরো হইতে পারে, আবার ভগ্নাংশ হইতে পারে। সো একটা কোনো যৌগে, কোনো একটা মৌলের জারণ সংখ্যা কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখব।
তো দেখো যে KMnO4 এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত সেটা আমরা বের করব। এখানে K2Cr2O7 এ ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত সেটা বের করব। H2C2O4 অক্সালিক অ্যাসিড, এখানে কার্বনের জারণ সংখ্যা কত সেটা বের করব। সালফিউরিক অ্যাসিডে সালফারের জারণ সংখ্যা কত, আর পারক্লোরিক অ্যাসিডে তোমার হচ্ছে ক্লোরিনের জারণ সংখ্যা কত সেটা বের করব। সো কীভাবে বের করতে হয় সেটা আমরা যদি একটু দেখি যে KMnO4 এইখানে আমরা যদি বের করি যে পটাশিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +1। কেন? কারণ হচ্ছে পটাশিয়াম হচ্ছে ধাতুর যেটা যোজনী আছে সেটাই আসলে জারণ সংখ্যা। সো পটাশিয়াম ধাতু এর জারণ সংখ্যা যোজনী হচ্ছে 1, সো এখানে এর জারণ সংখ্যা হবে +1। প্লাস কারণ হচ্ছে ধাতু জারণ সংখ্যা পজিটিভ আর অধাতু জারণ সংখ্যা হচ্ছে নেগেটিভ। সো পটাশিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +1 প্লাস ম্যাঙ্গানিজেরটা আমি জানি না, ধরে নিলাম x, প্লাস অক্সিজেন এর জারণ সংখ্যা হচ্ছে -2, কারণ হচ্ছে 2 যেহেতু অক্সিজেনের যোজনী, আর মাইনাস হচ্ছে কারণ এটা অধাতু, আর এইখানে অক্সিজেন আছে 4টা, সো ইন্টু 4 ইকুয়ালস টু হচ্ছে 0। মনে রাখবা একটা নিউট্রাল যৌগ, নিরপেক্ষ যৌগ যেগুলো আছে, একটা যৌগের জারণ সংখ্যা হচ্ছে 0। সো এখান থেকে যদি ক্যালকুলেশন করো x এর মান আসবে -8 +1 -7, ওই পাশে দিয়ে হয়ে যাবে +7। সো x এর মান আসবে +7, সো এখানে ম্যাঙ্গানিজ জারণ সংখ্যা হচ্ছে +7। এটা খুব দ্রুত করা যায়, সেটা হচ্ছে কিভাবে, যে এই যে পটাশিয়াম এটার হচ্ছে +1, অক্সিজেনের হচ্ছে -2, আর এখানে যেহেতু 4টা আছে সো এটা হচ্ছে -8। সো খেয়াল করো এটা হচ্ছে -8, এটা হচ্ছে +1, সো আলটিমেটলি আসতেছে -7। সো ম্যাঙ্গানিজ যদি আমি +7 দিই তাহলে আলটিমেটলি কিন্তু এখানে KMnO4 এর জারণ সংখ্যাটা 0 হবে। সো এখানে ম্যাঙ্গানিজ জারণ সংখ্যা হচ্ছে +7। তো এরপরে যদি পটাশিয়াম ডাইক্রোমেটের চিন্তা করো যে ক্রোমিয়ামের কত, পটাশিয়ামের যোজনী হচ্ছে 1, সো জারণ সংখ্যা হচ্ছে +1 ইন্টু 2টা আছে সো ইন্টু 2, প্লাস ক্রোমিয়ামের জারণ সংখ্যা ধরে নিলাম x, যেহেতু 2টা আছে ক্রোমিয়াম সো এখানে x ইন্টু 2, প্লাস অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2, অক্সিজেন যেহেতু 7টা আছে সো 7 ইন্টু 7 ইকুয়ালস টু 0, কারণ একটা যৌগের জারণ সংখ্যা হচ্ছে 0। সো এখান থেকে ক্যালকুলেশন করলে দাঁড়াবে 7 দুগুণা 14, 14 থেকে 2 চলে গেলে -12, তার মানে 2x ইকুয়ালস টু -12, ওই পাশে গিয়ে হয়ে যাবে +12, সো এখানে x ইকাল টু +6, সো এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা হবে +6। সো এইভাবেও যদি করতে শর্টকাটে যে পটাশিয়ামের 1, সো এখানে হচ্ছে +2, অক্সিজেনের হচ্ছে কত 2, আর এখানে 7টা আছে যেহেতু সো -14, ক্রোমিয়ামের হবে তাহলে 2x হবে, তাহলে ক্রোমিয়ামের যদি অবশ্যই দেখো -14 আর এখানে হচ্ছে +2, সো আলটিমেটলি -12। সো ক্রোমিয়ামের যদি 6 হয় তাহলেই কিন্তু এখানে +12 হলেই কিন্তু এই পুরোটার 0 আসে। সো Cr2 এর হচ্ছে +12, সো ক্রোমিয়ামের হচ্ছে +6। তো এইভাবে যদি হচ্ছে H2C2O4 এখানে কার্বনের কত জারণ সংখ্যা সেটা বের করো, সেটা হচ্ছে হাইড্রোজেনের যোজন হচ্ছে 1, এখানে হাইড্রোজেন ধাতু হিসেবে কাজ করবে, সো আলটিমেটলি হচ্ছে +2, আর অক্সিজেনের হচ্ছে -2 জারণ সংখ্যা, সো 4টা আছে সো আলটিমেটলি হবে -8। সো এখানে যদি আমি ক্যালকুলেশন করি -6, তার মানে এখানে হচ্ছে অবশ্যই +6 দেওয়া লাগবে, তাহলে C2 হচ্ছে +6, তাহলে C এর হবে +3। সো এখানে H2C2O4 অক্সালিক অ্যাসিডে কার্বন জারণ সংখ্যা হচ্ছে +3। সিমিলারলি যদি হিসাব করি সালফুরিক অ্যাসিড, এখানে হাইড্রোজেনের জন্য হচ্ছে +2, কারণ হাইড্রোজেন হচ্ছে 1 ইন্টু 2, অক্সিজেন হচ্ছে -2 ইন্টু 4, সো -8, তাহলে সালফারের ডেফিনেটলি +6 হওয়া লাগবে, হলেই এটা পুরোটা 0 হবে। সো এখানে সালফার জারণ সংখ্যা হচ্ছে +6। আর এই ClO4 এ কত হবে তাহলে তোমরা আমাকে একটু জানো কমেন্টে। যারা লাইভটা দেখতেছো তারা কমেন্টে একটু আমাকে জানাবা, যারা হচ্ছে রেকর্ডেড ভিডিওটা দেখবা তারা হচ্ছে ভিডিওটা পজ করবা, পজ করে হচ্ছে আমাকে একটু কমেন্টে জানাবা যে HClO4 এর তোমার হচ্ছে ক্লোরিনের জারণ সংখ্যা কত। যারা লাইভ দেখতেছো তারা হচ্ছে লাইভে একটু কমেন্টে দ্রুত জানাবা যে এইখানে তোমার ক্লোরিনের জারণ সংখ্যা কত হবে। আর যারা রেকর্ডেড ভিডিওটা দেখবা তারা হচ্ছে ভিডিওটা পজ করবা, পজ করে হচ্ছে আমাকে কমেন্টে জানাবা যে এখানে ক্লোরিনের জারণ সংখ্যা কত। আচ্ছা, এবার হচ্ছে আমরা দেখব তুল্য সংখ্যা। এই টপিকটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। তুল্য সংখ্যাগুলো হচ্ছে মনে রাখবা, কারণ তুল্য সংখ্যাগুলো খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তুল্য সংখ্যাতে যাওয়ার আগে আমরা হচ্ছে যদি কোনো যৌগমূলক থাকে
সেটাতে জারণ সংখ্যা কীভাবে বের করবো সেটা একটু দেখে আসি। CO3 2 সো CO3 2 এখানে কার্বনের জারণ সংখ্যা কত হবে সেটা কীভাবে বের করবো? খেয়াল করো, কার্বনের জারণ সংখ্যা যদি ধরে নিই এক্স, প্লাস অক্সিজেনের যদি হচ্ছে জারণ সংখ্যা আমরা জানি অক্সিজেনের 2 -2 × 3 ইকুয়ালস টু হবে -2। খেয়াল করো যে আমরা একটা যদি নিরপেক্ষ যৌগ বলতাম যেমন KMnO4, এটার জন্য হচ্ছে কিন্তু সামগ্রিক জারণ সংখ্যা 0, কিন্তু CO3 2 এই কার্বনেট এটার জারণ সংখ্যা হচ্ছে কিন্তু দেখো -2, কারণ আমরা জানি যে জারণ সংখ্যায় হচ্ছে যে কোনো একটা পদার্থ সেটা ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করার পরে যে চার্জে পরিণত হয় সেটা হচ্ছে তার জারণ সংখ্যা। সো CO3 এর চার্জ হচ্ছে -2, সো এটার জারণ সংখ্যা হচ্ছে -2। সো এখানে ক্যালকুলেশন করলে x = দাঁড়াবে -2, আর এখানে হচ্ছে 3 × 2 = 6, ওই পাশে গিয়ে যাবে +6। সো আলটিমেটলি এখানে x এর ভ্যালু আসবে হচ্ছে +4। সো এখানে কার্বনের জারণ সংখ্যা হচ্ছে +4। আচ্ছা, তোমাদের আরেকটা এক্সাম্পল দেখাই, মজার একটা এক্সাম্পল, সেটা হচ্ছে H2O। H2O-তে দেখো অক্সিজেনের জারণ সংখ্যা কত? H2O অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে, খেয়াল করো, -2। কীভাবে? যে হাইড্রোজেন হচ্ছে +1 × 2, তার মানে +2, তাহলে অক্সিজেন ডেফিনেটলি -2 হওয়া লাগবে, হলেই কিন্তু আমার পানির জারণ সংখ্যা 0 হবে। সো এখানে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2। এরপরে খেয়াল করো H2O2তে অক্সিজেনের জারণ সংখ্যা কত সেটা দেখো। হাইড্রোজেনের হচ্ছে +1 × 2, সো +2, তাহলে অক্সিজেনের হবে কত? এখানে ডেফিনেটলি -2। সো এখানে অক্সিজেন যেহেতু দুইটা আছে, সো 2 দিয়ে আমি যদি ভাগ করি তাহলে দাঁড়াবে -1। সো এখানে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -1। আর যদি হতো এইরকম HO2, যদি হতো HO2, এটা যদি হতো তাহলে খেয়াল করো, HO2 হলে তাহলে এইখানে অক্সিজেনের জারণ সংখ্যা কত হতো? হাইড্রোজেনের হচ্ছে +1, আর এটা ডেফিনেটলি হলো লাগবে -1। সো 2 দিয়ে ভাগ করলে আলটিমেটলি দাঁড়াচ্ছে অক্সিজেনের জারণ সংখ্যা হবে -1/2। সো এটা খেয়াল করো যে একই পদার্থের একাধিক জারণ সংখ্যা। পানিতে হচ্ছে -2, অক্সিজেনের H2O2 পারক্সাইড, এটা হচ্ছে -1, আর এটাকে বলে সুপার অক্সাইড, সো এটা হচ্ছে -1/2। সো সিমিলারলি তুমি এইভাবে দেখতে পারবা K2O, আর একটা হচ্ছে K2O2, আর একটা হচ্ছে KO2। সো এই তিনটার মধ্যে, হ্যাঁ, এটাকে বলা হয় পটাশিয়াম অক্সাইড, এটাকে বলা হয় পটাশিয়াম পারক্সাইড, আর এটাকে বলা হয় পটাশিয়াম সুপার অক্সাইড। সো এখানে হচ্ছে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2, এখানে হচ্ছে -1, আর এইখানে হচ্ছে -1/2। এইগুলোও কিন্তু আসে পরীক্ষায় অনেক জায়গায়। আচ্ছা, তো এই ClO4 এ ক্লোরিনের জারণ সংখ্যা হবে কত? +7। হ্যাঁ, যাদের উত্তর +7 দিছো তারা উত্তর সঠিক। আচ্ছা, এবার আমরা দেখব হচ্ছে তুল্য সংখ্যা। তো তুল্য সংখ্যাটা হচ্ছে যে তোমার হচ্ছে তুল্য সংখ্যা যদি বলি, এটা হচ্ছে আসলে জারণ সংখ্যার পরিবর্তন, এটাকেও তুল্য সংখ্যা বলা যায়। অথবা হচ্ছে তুমি বলতে পারো এইভাবে যে কোনো একটা পদার্থ তোমার হচ্ছে যতগুলো ইলেকট্রন দান বা গ্রহণ করতে পারে সেটা হচ্ছে তার তুল্য সংখ্যা। যতগুলো ইলেকট্রন দান বা গ্রহণ করতে পারে সেটা হচ্ছে তুল্য সংখ্যা। আর জারণ সংখ্যাটা হচ্ছে যতগুলো ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করার পর যে চার্জে পরিণত হয় সেই চার্জটা হচ্ছে জারণ সংখ্যা। আর তুল্য সংখ্যাটা হচ্ছে যতগুলো ইলেকট্রন দান বা গ্রহণ করতে পারে। যেমন খেয়াল করো, যদি হচ্ছে KMnO4 চিন্তা করি, KMnO4 এটা যখন বিক্রিয়া করার পরে হয়ে যায় Mn2+। তোমরা যদি হচ্ছে একটা বিক্রিয়া দেখো, যেমন ধরো KMnO4, হ্যাঁ, প্লাস হচ্ছে সালফিউরিক অ্যাসিড, প্লাস হচ্ছে ফেরাস সালফেট, সেটার সাথে যদি বিক্রিয়া করে তাহলে K2SO4 তৈরি করে, তারপরে তৈরি করে MnSO4, আর এখানে তৈরি করা হচ্ছে ফেরিক সালফেট Fe2SO4 3, প্লাস হচ্ছে পানি তৈরি করে। সো খেয়াল করো এখানে KMnO4, এরপরে এইখান থেকে তোমার বিক্রিয়ার পরে ম্যাঙ্গানিজ হয়ে যায়, এই যে এখানে আমরা লিখতে পারি কিন্তু Mn2+। সো এইখান থেকে আমি এটা লিখছি যে KMnO4 বিক্রিয়া করার পরে এখানে যে আমার সেন্ট্রাল অ্যাটমটা আছে, কেন্দ্রীয় পরমাণু ম্যাঙ্গানিজ, এই ম্যাঙ্গানিজটা বিক্রিয়ার পরে হয়ে যায় Mn2+। তো এখানে খেয়াল করো যে KMnO4 ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা আমরা একটু আগেই বের করে আসছি, যে KMnO4 এই যে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা হচ্ছে কত? +7। সো KMnO4 ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা হচ্ছে +7, বিক্রিয়ার পরে হয়ে যায় +2, তার মানে তোমার জারণ সংখ্যা কমে গেছে, এবং জারণ সংখ্যা তখনই কমে যায় যখন হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে। সো KMnO4 এখানে ছিল +7 ম্যাঙ্গানিজ, হয়ে গেছে Mn2+, তার মানে বোঝা যাচ্ছে ডিফারেন্স হচ্ছে 5, তার মানে সে আসলে 5টি ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ করার পরে Mn2+ হয়েছে। সো এই যে 5টি ইলেকট্রন গ্রহণ করলে, সো এটার তুল্য সংখ্যা হবে 5।
তো তুল্য সংখ্যা KMnO4 এর তুল্য সংখ্যা হচ্ছে কত? KMnO4 এর তুল্য সংখ্যা হচ্ছে 5। তাহলে আরেকবার বলতেছি যে তুল্য সংখ্যাটা কি হচ্ছে? জারণ সংখ্যার পরিবর্তন। তুল্য সংখ্যাটা হচ্ছে জারণ সংখ্যার পরিবর্তন। কিভাবে বের করব? KMnO4 এ ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা হচ্ছে +7, আর ম্যাঙ্গানিজ Mn2+, Mn2+ এর জারণ সংখ্যা হচ্ছে +2। সো জারণ সংখ্যা দেখো ডিফারেন্স হচ্ছে 5। সো এখানে আমার 5টি ইলেকট্রন গ্রহণ করবে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে তুল্য সংখ্যা হচ্ছে 5। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবা যে জারণ সংখ্যা যদি কমে যায় তার মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ হয়, আর যারা ইলেকট্রন গ্রহণ করে তারা কিন্তু আসলে জারক হয়। সো এটা মনে রাখতে পারো যে KMnO4 হচ্ছে একটা জারক। KMnO4 হচ্ছে একটা জারক। কীভাবে বুঝলাম? মনে রাখবা জারক হলে জারণ সংখ্যা কমে যায়। জারক, যার জারণ সংখ্যা কমে যায় সেটা হচ্ছে জারক হয়। যার জারণ সংখ্যা কমে যায় সেটা হচ্ছে জারক হয়। সো এখানে খেয়াল করো KMnO4 ম্যাঙ্গানিজ জারণ সংখ্যা ছিল +7, এরপরে হয়ে গেছে +2। সো জারণ সংখ্যা কমে গেছে। কারণ হচ্ছে কি জারণ সংখ্যা কমে যায় তখনই যখন হচ্ছে ইলেকট্রন গ্রহণ হয়। সো দেখো KMnO4 5টি ইলেকট্রন গ্রহণ করেছে, গ্রহণ করার পরে Mn2+ হয়েছে। সো এইখানে KMnO4 এটা কিন্তু হচ্ছে এই যে যেহেতু ইলেকট্রন গ্রহণ করে, সো এটা হচ্ছে জারক। আরেকটা জিনিস এখান থেকে মনে রাখবা যে ইলেকট্রন গ্রহণ মানে হচ্ছে বিজারণ। হ্যাঁ, বিজারণ মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ। সো KMnO4 যেহেতু ইলেকট্রন গ্রহণ করছে, সো KMnO4 এর বিজারণ হয়েছে। বিজারণ হয়েছে। সো আমরা কিন্তু একসাথে অনেকগুলা বিষয় দেখতে পারলাম। কি বললাম যে তুল্য সংখ্যাটা হচ্ছে কি? তুল্য সংখ্যাটা হচ্ছে যতগুলো ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করতে পারে সেটি তুল্য সংখ্যা। সো KMnO4 5টি ইলেকট্রন গ্রহণ Mn2+ হয়, দ্যাটস ওয়াই KMnO4 এর তুল্য সংখ্যা হচ্ছে 5। এরপর আমরা কি বললাম যে যেখানে ইলেকট্রন গ্রহণ হয় সেটা হচ্ছে বিজারণ। সো KMnO4 যেহেতু 5টি ইলেকট্রন গ্রহণ করছে, সো KMnO4 এর বিজারণ হয়েছে। এরপর আমরা কি বলতে পারি যে যে হচ্ছে জারণ সংখ্যা যদি কমে যায় অথবা হচ্ছে যে ইলেকট্রন গ্রহণ করে সেটা হচ্ছে জারক। সো KMnO4 যেহেতু এখানে 5টি ইলেকট্রন গ্রহণ করেছে, সো KMnO4 হবে জারক। এই সো তোমরা যেটা করবা সেটা হচ্ছে অ্যাডমিশনে ভালো করার জন্য আমাদের হচ্ছে কিছু পদার্থের তুল্য সংখ্যা যদি আমরা মুখস্থ রাখি তাহলে আমাদের অঙ্কগুলা করতে হচ্ছে সুবিধা হবে। যেমন KMnO4 তুল্য সংখ্যা হচ্ছে 5, এরপর হচ্ছে K2Cr2O7, এটা তুল্য সংখ্যা হচ্ছে 6। K2Cr2O7 এটা তুল্য সংখ্যা হচ্ছে 6। এরপর হচ্ছে H2O2, H2O2 এর তুল্য সংখ্যা হচ্ছে 2। H2O2 এর তুল্য সংখ্যা হচ্ছে 2। এরপরে হচ্ছে ধরো আমরা যদি লিখি যেমন হচ্ছে তোমার H2S, 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 H2S এর হচ্ছে তোমার তুল্য সংখ্যা হচ্ছে 2। এরপর হচ্ছে তোমার H2C2O4, H2C2O4 এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড, এটার তুল্য সংখ্যা হচ্ছে 2। এগুলো একটু মাথায় রাখার চেষ্টা করব, তাহলে হচ্ছে আমাদের অঙ্কগুলা করতে হচ্ছে তোমার সুবিধা হবে। এরপর হচ্ছে ধরো তোমার KMnO4 এর বললাম 5, K2Cr2O7 হচ্ছে 6, H2O2 এটার হচ্ছে তুল্য সংখ্যা 2। কপার সালফেট, হ্যাঁ কপার সালফেট এটাও মনে রাখবা, কপার সালফেটের তুল্য সংখ্যা হচ্ছে 1। কপার সালফেটের তুল্য সংখ্যা হচ্ছে 1। ফেরাস সালফেটের তুল্য সংখ্যা হচ্ছে 1, খুবই ইম্পর্টেন্ট। Na2H2O3 সোডিয়াম থায়োসালফেট এটার তুল্য সংখ্যা হচ্ছে 1। পটাশিয়াম আয়োডাইড এটার তুল্য সংখ্যা হচ্ছে 1। তো এগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবা, এগুলো হচ্ছে তোমার পরীক্ষায় এগুলা থেকে তোমার হচ্ছে প্রশ্ন প্রতি বছরই থাকে। আর হচ্ছে এখানে তোমার এই তুল্য সংখ্যাগুলো যদি মুখস্থ রাখতে পারো তাহলে দেখো যে অনেক প্রশ্ন আছে যেগুলো হচ্ছে 3 মিনিট লাগবে সলভ করতে, কিন্তু এগুলো তুমি খুব 10-15 সেকেন্ডের মধ্যেই তুমি সলভ করতে পারবা, যেটা আমরা একটু পরেই কিছু এক্সাম্পল দেখব। সো এখান থেকে এটা মনে রাখবা KMnO4, K2Cr2O7, H2O2 এদের তুল্য সংখ্যাগুলো মনে রাখবা। KMnO4 হচ্ছে 5, K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট হচ্ছে 6, KMnO4 মানে হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট 5, H2O2 পারক্সাইড তুল্য সংখ্যা হচ্ছে 2, H2S হাইড্রোজেন সালফাইড 2, H2C2O4 অক্সালিক অ্যাসিড এটার হচ্ছে 2, CuSO4 কপার সালফেট এটা হচ্ছে 1, ফেরাস সালফেট হচ্ছে 1, সোডিয়াম থায়োসালফেট হচ্ছে 1, পটাশিয়াম আয়োডাইড হচ্ছে 1। সো এইগুলো একটু মাথায় রাখার চেষ্টা করব। এই তুল্য সংখ্যা ব্যবহার করে তোমার হচ্ছে তোমার আমাদের যে হচ্ছে ইলেকট্রনায়ন পদ্ধতিতে যে সমতাকরণগুলো ছিল এই সমতাকরণগুলো খুব দ্রুত সলভ করা যায়। সমতাকরণ
এই টপিকটা আমরা এখন দেখব, সমতাকরণ টপিকটা দেখব। তো দেখো, এই সমতাকরণগুলা করতে তোমার হচ্ছে 3 থেকে 4 মিনিটের মতো সময় লেগে যায়, বাট এই তুল্য সংখ্যা দিয়ে তুমি খুব ইজিলি এগুলা সলভ করতে পারবা। যেমন একটা বিক্রিয়া খেয়াল করি, KMnO4 প্লাস H2SO4 প্লাস ফেরাস সালফেট, বিক্রিয়ার পরে তৈরি করা হচ্ছে K2SO4 প্লাস MnSO4 প্লাস Fe2SO4 3 প্লাস হচ্ছে পানি। এই বিক্রিয়াগুলো হচ্ছে তোমাদের পরীক্ষায় ডিরেক্টলি দেয়া থাকতে পারে, অথবা হচ্ছে তোমার যদি দেয়া নাও থাকে, তুমি কিন্তু এই বিক্রিয়াগুলো হচ্ছে তুমি বাসায় যদি প্র্যাকটিস করতে থাকো তোমার মুখস্থ হয়ে যাবে। মুখস্থ করার একটা টেকনিক বলে দেই, যে KMnO4 এখানে আছে পটাশিয়াম আর এখানে আছে সালফিক অ্যাসিড, সো তৈরি করবে পটাশিয়াম আর সালফেট মিলে তৈরি করবে পটাশিয়াম সালফেট। এখানে আছে ম্যাঙ্গানিজ, এখানে আছে সালফেট, সো তৈরি করবে ম্যাঙ্গানিজ সালফেট। ফেরাস সালফেট বিক্রিয়ার পরে তৈরি করা হচ্ছে ফেক সালফেট। এরপর হচ্ছে তোমার অক্সিজেন যেটা আছে, KMnO4 আমরা জানি জারক, একটু আগে দেখে আসলাম KMnO4 হচ্ছে জারক, এই জারকের অক্সিজেনটা হচ্ছে পানিতে পরিণত হয়। সো খেয়াল করো, KMnO4 সালফিক অ্যাসিড FeSO4, এই বিক্রিয়াটা এখন যদি আমরা সমতা করি কিভাবে করব। তো দেখো, সমতাকরণ করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে তুল্য সংখ্যাগুলো আমাদের জানতে হবে। তুল্য সংখ্যা, তাহলে KMnO4 এর তুল্য সংখ্যা আমরা জানি। KMnO4 এর তুল্য সংখ্যা আমরা একটু আগে জেনে আসলাম, KMnO4 এর তুল্য সংখ্যা হচ্ছে 5। আর ফেরাস সালফেটের তুল্য সংখ্যা হচ্ছে কত, 1। সো আমরা যেটা করব সেটা হচ্ছে এই তুল্য সংখ্যাগুলা এক্সচেঞ্জ করে দিব। যেমন KMnO4 এর তুল্য সংখ্যা হচ্ছে 5, এই 5 দিব হচ্ছে ফেরাস সালফেটের সামনে, আর ফেরাস সালফেটের তুল্য সংখ্যা হচ্ছে 1, এই 1টা দিব হচ্ছে পটাশিয়ামের সামনে। এরপরে আমরা হচ্ছে বাম পাশ এবং ডান পাশ মিলানোর চেষ্টা করব। খেয়াল করো কিভাবে, যে এই পাশে পটাশিয়াম আছে একটা, সো এই পাশে পটাশিয়াম আছে দুইটা। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এর সামনে কি 2 দিব না, আমরা এই তুল্য সংখ্যা এক্সচেঞ্জ করার পরে এইগুলাতে আর হাত দিব না। সো আমার এইখানে 1 বানাইতে হবে, সো 1 বানানোর জন্য এখানে হচ্ছে হাফ। এখানে খেয়াল করো ম্যাঙ্গানিজ আছে একটা, এই পাশে আছে ম্যাঙ্গানিজ একটা, সো ঠিক আছে। এই পাশে খেয়াল করো অক্সিজেন আছে হচ্ছে 4টা। তো আমরা জানি KMnO4 থেকে অক্সিজেনটা পানিতে পরিণত হয়, সো আমার এই যে পানির সামনে যদি আমি 4 দেই তাহলে হচ্ছে আমার এখানে 4টা অক্সিজেন হয়ে গেল। এরপর খেয়াল করো আয়রন, এটা যদি আমরা খেয়াল করি এখানে আছে কয়টা, 5টা আয়রন আছে। তাহলে খেয়াল করো এখানে কয়টা আছে, 2টা আছে। সো এখানে যদি হচ্ছে আমি 5/2 দেই তাহলেই কিন্তু আমার হচ্ছে এই 2 আর 2 কাটা যাবে, সো 5টা আয়রন হয়ে যাবে। সো এইভাবে আমরা হচ্ছে সমতা করব। তো এরপরে দেখো তোমার হচ্ছে হাইড্রোজেন যদি হচ্ছে সমতা করি, যেমন এইখানে খেয়াল করো 4 দুগুণা 8টা হাইড্রোজেন আছে। সো এই পাশে আছে 2টা হাইড্রোজেন, সো এর সামনে যদি 4 দেই তাহলে 4 দুগুণা 8টা হাইড্রোজেন হয়ে গেছে। সো এইটাই ছিল সমতাকৃত বিক্রিয়া। সো এটাকে যদি তুমি হচ্ছে এখানে ফ্র্যাকশন তুলে দিতে চাও তাহলে 2 দিয়ে যদি আমি গুণ করে দেই তাহলে এটা দাঁড়াবে 2KMnO4 প্লাস 8H2SO4 প্লাস 10FeSO4 K2SO4 প্লাস 2MnSO4 প্লাস 5Fe2SO4 3 প্লাস 8 পানি, 8 মোল পানি। সো এটাই হচ্ছে সমতাকৃত বিক্রিয়া। এগুলো কিন্তু পরীক্ষায় ডিরেক্টলি আসে, তোমার এমসিকিউ যেভাবে আসতে পারে, তোমার এখানে দিয়ে রাখতে পারে, ঘর দিয়ে রাখতে পারে, দিয়ে তোমার বলতে হচ্ছে যে এইখানে ঘরগুলা পূরণ করো। সো আশা করি পারা যাবে। আমি হচ্ছে আরেকটা এক্সাম্পল দেখাই। ধরো K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট, H2SO4 সালফুরিক অ্যাসিড, FeSO4, এরপরে তৈরি করবে হচ্ছে, দেখো কি কি তৈরি করবে আমরা আইডিয়া করতে পারি। পটাশিয়াম আছে, সো সালফেট আছে, সো তৈরি করবে পটাশিয়াম সালফেট। এরপর দেখো এখানে আছে ক্রোমিয়াম, এখানে আছে সালফেট, সো তৈরি করবে হচ্ছে Cr2SO4 3 তৈরি করবে। প্লাস এখানে অক্সিজেন আছে, আমরা জানি পটাশিয়াম ডাইক্রোমেট যেহেতু একটা জারক, সো জারক অক্সিজেন পানিতে পরিণত হবে, সো এখানে পানিতে পরিণত হবে। আর আমরা তো জানি যে FeSO4 বিক্রিয়ার পরে তৈরি করা হচ্ছে Fe2SO4 3। এবার খেয়াল করো এটা হচ্ছে আমরা সমতা করব। সো সমতাকরণ করার জন্য আমাদের কি করতে হবে,
তুল্য সংখ্যা জানতে হবে। সো পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা আমরা অলরেডি জেনে আসছি যে তুল্য সংখ্যা হচ্ছে 6। সো পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা হচ্ছে 6 আর ফেরাস সালফেটের তুল্য সংখ্যা হচ্ছে 1। সো এই তুল্য সংখ্যাগুলো আমরা এক্সচেঞ্জ করে দিব। কিভাবে? পটাশিয়াম ডাইক্রোমেটের সামনে আসবে হচ্ছে 1 আর পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা 6, এটা যাবে হচ্ছে ফেরাস সালফেটের সামনে 6। সো এরপরে আমরা কি করব? বাম পাশ আর ডান পাশ মিলাবো। সো খেয়াল করো, এখানে আছে পটাশিয়াম 2টা, এখানে পটাশিয়াম আছে 2টা, এইখানে ক্রোমিয়াম আছে হচ্ছে 2টা, এই পাশে ক্রোমিয়াম আছে 2টা, এখানে অক্সিজেন আছে হচ্ছে তোমার 7টা। সো এইখানে পানির সামনে বসবে হচ্ছে 7 মোল পানি। এরপর খেয়াল করো, এখানে আছে 6টা আয়রন আছে। সো খেয়াল করো, এইখানে যদি আমি 3 দিই তাহলে এই যে 3 দুগুণা 6 হয়ে যাবে। এরপরে আমি যদি হচ্ছে এখানে দেখি যে হাইড্রোজেন 7 দুগুণা 14টা, সো এখানে যদি আমি দেই 7 তাহলে 7 দুগুণা 14। সো এটাই হচ্ছে সমতাকৃত বিক্রিয়া। সো এইভাবে আশা করি সকল বিক্রিয়াগুলো তোমার হচ্ছে পারা যাবে পরীক্ষায় যদি আসে আশা করি সকল বিক্রিয়াগুলো পারা যাবে। যেমন হচ্ছে তোমাদের একটা হোমওয়ার্ক দেই, KMnO4 প্লাস H2SO4 প্লাস H2C2O4। যারা লাইভ দেখতেছো, লাইভে কমেন্ট করে আমাকে জানাবা এদের সামনে কত হবে। KMnO4, সো বিক্রিয়ার পরে তোমার তৈরি করবে হচ্ছে K2SO4, ম্যাঙ্গানিজ আছে যেহেতু, সালফেট আছে, সো এখানে তৈরি করবে হচ্ছে MnSO4 তৈরি করবে। তারপর হচ্ছে এখানে অক্সিজেন আছে, সো ডেফিনেটলি পানি তৈরি করবে। আর এখানে হচ্ছে H2CO4 অক্সালিক অ্যাসিড বিক্রিয়ার পরে গিয়ে তোমার তৈরি করা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। সো তোমরা যেটা করবা সেটা হচ্ছে যে KMnO4 এর সামনে কত আসবে, H2CO4 এর সামনে কত আসবে, H2SO4 এটার সামনে কত আসবে, কার্বন ডাইঅক্সাইড এটার সামনে কত আসবে, এটা আমাকে একটু জানো। যে এটা হচ্ছে ক, এটা হচ্ছে খ, এটা হচ্ছে গ, আর এটা হচ্ছে তোমার ঘ। সো ক, খ, ঘ, ঘ এদের মানগুলা কত হবে আমাকে একটু কমেন্টে তোমরা জানাবা। যারা লাইভটা দেখতেছো তারা কমেন্টে জানাবা ক, খ, গ, ঘ এদের মান কত হবে। আর যারা হচ্ছে রেকর্ডেড লাইভ দেখতেছো তারা হচ্ছে ভিডিওটা পজ করে আমাকে জানাবা ক, খ, গ, ঘ এদের মানগুলা কত হবে। আচ্ছা, আমি হচ্ছে আরেকটা এক্সাম্পল তোমাদের দেখাই। KMnO4 প্লাস সালফিউরিক অ্যাসিড প্লাস না, KMnO4 না, K2Cr2O7 প্লাস সালফিউরিক অ্যাসিড প্লাস H2C2O4। সো এখানে তোমরা তৈরি করবে হচ্ছে পটাশিয়াম সালফেট, তৈরি করবে Cr2SO4 প্লাস পানি প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এই ধরনের একটা প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, সমতাকরণ থেকে একটা প্রশ্ন আসতে পারে। সো খেয়াল করো, আমরা হচ্ছে যদি এটা সমতাকরণ যদি করতাম তাহলে কীভাবে হতো, K2Cr2O7 এটার তুল্য সংখ্যা হচ্ছে 6। সো H2C2O4 সামনে যাবে 6 আর H2C2O4 এর তুল্য সংখ্যা হচ্ছে 2, সো এটা আসবে 2 এইখানে। এবার খেয়াল করো, বাম পাশ ডান পাশ যদি আমরা মিলাই, এখানে পটাশিয়াম আছে 2 দুগুণা 4, এখানে আছে 2টা, সো এটার সামনে হবে 2 দুগুণা 4, এখানে ক্রোমিয়াম আছে 2 দুগুণা 4, এখানে আছে 2, সো এখানে হবে 2 দুগুণা 4, অক্সিজেন আছে 7 দুগুণা 14, সো এখানে পানির সামনে আসবে হচ্ছে 14। এরপর খেয়াল করো, এখানে হচ্ছে তোমার যদি হচ্ছে এটা দেখি যে
কার্বন 6×2 = 12, সো আলটিমেটলি এখানে হবে তোমার 12, 6×2 = 12, এখানে কার্বন হচ্ছে 12টা, 6×12, সো এখানে হবে 12টা কার্বন ডাইঅক্সাইড। এরপর হচ্ছে আমরা যদি তোমার হাইড্রোজেনটা দেখি, খেয়াল করো, হাইড্রোজেন যদি দেখি এখানে খেয়াল করো, হাইড্রোজেন হচ্ছে 14×2 = 28টা, 14×2 = 28টা, আর এইখানে হাইড্রোজেন অলরেডি হয়ে গেছে 12, 6×12টা হাইড্রোজেন অলরেডি হয়ে গেছে, 6×12। তাহলে এই হাইড্রোজেনের সামনে কত হবে, এখানে হবে হচ্ছে তোমার এখানে হওয়া লাগবে হচ্ছে 16, সো এখানে হবে 8, 8×2 = 16, সো 16 আর 12 হচ্ছে 28, এই পাশে হচ্ছে 28, সো এটাই হবে সমতাকৃত বিক্রিয়া। তো তোমরা হচ্ছে এটা রেকর্ডেড যারা দেখতেছো তারা হচ্ছে এটা আমাকে কমেন্টে জানাবা, ক খ গ ঘ এদের মান কত হবে। আশা করি এই টপিকটা বোঝা গেছে, বোঝা গেছে কিনা আমাকে একটু কমেন্টে জানাবা। আচ্ছা, আমরা হচ্ছে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ দেখব, সেটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, আর কিছু আছে হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তো দেখো, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থগুলো হচ্ছে যে সকল পদার্থকে তুমি যদি হচ্ছে বায়ুতে রেখে দাও, যে সকল পদার্থকে তুমি বায়ুতে রেখে দিলেও এরা বায়ুর যে উপাদানগুলো আছে, যেমন অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, এদের সাথে বিক্রিয়া করে না, তারা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। এক্সাম্পল হচ্ছে ধরো অক্সালিক অ্যাসিড H2C2O4, তারপর হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, এরপর হচ্ছে সোডিয়াম কার্বনেট, এগুলো হচ্ছে তোমার প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থগুলো হচ্ছে যে সকল পদার্থকে তুমি হচ্ছে যদি বাইরে রেখে দাও, বাইরে যদি রেখে দাও তাহলে দেখবা বায়ুর যে উপাদানগুলো আছে, বায়ুতে যদি মুক্তভাবে রেখে দাও তাহলে বায়ুর উপাদানের সাথে বিক্রিয়া করে, বায়ুর সাথে উপাদানের সাথে বিক্রিয়া করে এদের ঘনমাত্রা চেঞ্জ হয়ে যায়। সো এগুলো হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, যেমন হচ্ছে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড, এরপর হচ্ছে তোমার সালফিউরিক অ্যাসিড, এরপর আছে হচ্ছে এইচসিএল। সো এইগুলা হচ্ছে তোমাদের পরীক্ষায় আসবে হচ্ছে যে নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, নিচের কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, এইভাবে প্রশ্ন আসবে। সো এটা মনে রাখার জন্য একটা টেকনিক মনে রাখবা, সেটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ যেগুলো আছে এই পদার্থগুলোর মধ্যে সি এই ওয়ার্ডটা পাবা। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এটা হচ্ছে সি, খেয়াল করো H2C2O4 এখানে সি আছে, K2Cr2O7 সি আছে, সোডিয়াম কার্বনেট সি আছে, অ্যাকসেপ্ট হাইড্রোক্লোরিক অ্যাসিড, অ্যাকসেপ্ট হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটার মধ্যে সি থাকার পরেও এটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। হ্যাঁ, তো এটা মনে রাখবা যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হচ্ছে যাদের মধ্যে সি আছে তারাই হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, তাছাড়া বাকি যে আছে সব সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, অ্যাকসেপ্ট হাইড্রোক্লোরিক অ্যাসিড। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবা, যেহেতু প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থগুলা বায়ুর উপাদানের সাথে বিক্রিয়া করে না, সো এদের ঘনমাত্রা পরিবর্তন হয় না, সো প্রমাণ দ্রবণ প্রস্তুত করতে এই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থগুলো ব্যবহার করা হয়। প্রমাণ দ্রবণ, তো আমরা জানি প্রমাণ দ্রবণ কোনগুলা, যেমন হচ্ছে মোলার দ্রবণ, সেমোলার দ্রবণ, ডেসিমোলার দ্রবণ, সেন্টিমোলার দ্রবণ, এই যে দ্রবণগুলো আছে এই দ্রবণগুলো হচ্ছে তোমার প্রমাণ দ্রবণ, আর এই প্রমাণ দ্রবণগুলো প্রস্তুত করার সময় তোমার হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ ব্যবহার করা হয়। তো হচ্ছে আশা করি এই টপিকটা বোঝা গেছে, আশা করি এই টপিকটা তোমার বোঝা গেছে। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ দেখব, খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, সেটা হচ্ছে ধরো আগে ম্যাথটা দেই, তারপর হচ্ছে তোমাদের কিভাবে ম্যাথগুলো সলভ করা যায় খুব দ্রুত সেটা দেখাবো। একটা প্রশ্ন হচ্ছে, লৌহ সালফারিক অ্যাসিড মিশ্রিত 20 মিলিলিটার 0.2 মোলার KMnO4 দ্রবণ দ্বারা 25 মিলিলিটার ফেরাস সালফেটকে সম্পূর্ণভাবে জারিত করা যায়, সেক্ষেত্রে ফেরাস সালফেটের ঘনমাত্রা কত হবে? এটা হচ্ছে প্রশ্ন। আমি প্রশ্নটা যদি হচ্ছে ড্র করি, একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে তোমার হচ্ছে 20 মিলিলিটার 0.2 মোলার KMnO4 দ্রবণ আছে, আরেকটা পাত্র মনে করো আছে, আরেকটা পাত্র, এই পাত্রে হচ্ছে তোমার 25 মিলিলিটার ফেরাস সালফেট রাখা আছে। তো তোমাকে বললো যে এই দুইটা পাত্র তুমি মিশ্রিত করেছো এবং এই 20 মিলিলিটার 0.2 মোলার KMnO4 দ্রবণ দ্বারা তোমার ফেরাস সালফেটটা
এর মধ্যে হচ্ছে তুমি মিশাইলা, মিশানোর পরে হচ্ছে এটা জারিত হলো, জারিত হলে এখানে ফেরাস সালফেটের তোমার ঘনমাত্রাটা চেয়েছে S(FeSO4), ফেরাস সালফেটের ঘনমাত্রাটা কত সেটা চেয়েছে। তো এই ধরনের অঙ্ক করার সময় আমরা হচ্ছে একটা যুগান্তরকারী সূত্র শিখব। যুগান্তরকারী সূত্রটা হচ্ছে যে n ইন্টু ই সামেশন অফ n ইন্টু ই অ্যাসিড বা হচ্ছে জারক, সামেশন অফ n ইন্টু ই বেস বিজারক বা ধাতু। সূত্রটা মনে রাখবা, এটা একটা যুগান্তরকারী সূত্র। এই যুগান্তরকারী সূত্রের সামেশন, এটা মানে হচ্ছে সামেশন, এই সামেশন অফ n ইন্টু ই অ্যাসিড অথবা জারক, সামেশন অফ n ইন্টু ই বেস বিজারক বা ধাতু। সামেশনটা দেওয়ার মানে হচ্ছে যদি একটা দ্রবণে একাধিক জারক থাকে তাদের যে হচ্ছে মূল সংখ্যা এবং তুল্য সংখ্যা এদের গুণফল। তো এখানে এনটা কি, এনটা হচ্ছে মূল সংখ্যা, এন হচ্ছে মূল সংখ্যা, আর ইটা হচ্ছে তুল্য সংখ্যা। আমাদের দুইটা সম্পর্কেই আইডিয়া আছে, মূল সংখ্যা এবং তুল্য সংখ্যা। সো খেয়াল করো, এই প্রবলেমটা যদি আমরা সলভ করতাম, কিভাবে সলভ করতাম? খেয়াল করো এখানে n ইন্টু ই অ্যাসিড বা জারক ইকুয়ালস টু n ইন্টু ই বেস বা বিজারক বা ধাতু। সো এইখানে খেয়াল করো KMnO4 এটা হচ্ছে তোমার KMnO4 এটা হচ্ছে তোমার জারক আমরা জানি, আর ফেরাস সালফেটটা হচ্ছে তোমার বিজারক। সো KMnO4 এটা হচ্ছে তোমার জারক, আমরা এটা জেনে আসছি। ফেরাস সালফেট এটা হচ্ছে বিজারক। সো খেয়াল করো আমাদের সূত্র হচ্ছে কি n ইন্টু ই অফ জারক, জারক মানে কি KMnO4 ইকুয়ালস টু n ইন্টু ই অফ বিজারক, বিজারককে ফেরাস সালফেট। সো এখানে খেয়াল করো n মানে হচ্ছে কি মূল সংখ্যা, n মানে হচ্ছে মূল সংখ্যা। সো এখানে খেয়াল করো যে মূল সংখ্যা আমার কিন্তু জারকের মূল সংখ্যা ডিরেক্টলি দেয়া নাই, বাট এখানে দেয়া আছে কি আয়তন দেয়া আছে মানে v, আর ঘনমাত্রা দেয়া আছে s। তো v আর s এর সাথে n এর একটা সূত্র আছে, আমরা জানি যে n ইকাল টু sv। সো n এর পরিবর্তে আমরা হচ্ছে লিখব s ইন্টু v ইন্টু ই KMnO4 ইকুয়ালস টু ফেরাস সালফেটের ঘনমাত্রা চেয়েছে, সো এস চেয়েছে, আর এখানে দেয়া আছে কি ভি, চেয়েছে এস, দেয়া আছে ভি। সো মূল সংখ্যার পরিবর্তে আমরা কি লিখব এস ইন্টু ভি ইন্টু ই অফ ফেরাস সালফেট। তো খেয়াল করো এখন এখানে এস KMnO4 এর এস দেয়া আছে সেটা হচ্ছে 0.2 মোলার, ভি ভি হচ্ছে কি আমার দেয়া আছে 20 মিলিলিটার, বাট আমাদের এটা মাথায় রাখতে হবে এস ভি এই সূত্রটাতে কিন্তু আমরা ভি যেটা ছিল এই ভিটা কিন্তু আমরা লিটারে প্রকাশ করেছিলাম। সো এখানে হচ্ছে 1000 দিয়ে ভাগ করতে হবে, মিলিলিটার থেকে লিটার যাওয়ার জন্য 1000 দিয়ে ভাগ করতে হয়, ইন্টু ই KMnO4 এর তুল্য সংখ্যা, ই হচ্ছে তুল্য সংখ্যা আমরা জানি 5, ইকুয়ালস টু খেয়াল করো এস এটাই আমাদের চেয়েছে, এস ইন্টু ভি, ভি কি আয়তন 25 মিলিলিটার। সো আমাদের কি করতে হবে 25 ডিভাইডেড বাই 1000 ইন্টু ই ফেরাস সালফেটের তুল্য সংখ্যা হচ্ছে 1। সো এখান থেকে এস ইকুয়ালস টু আলটিমেটলি দাঁড়াবে 0.2 ইন্টু 20 ইন্টু 5 ইন্টু 1000 ডিভাইডেড বাই 1000 ইন্টু 1000 ইন্টু 25, 1000 ইন্টু 25। সো এখানে ক্যালকুলেশন করলে তোমার যত আসবে সেটাই হচ্ছে উত্তর, যত আসবে সেটাই হচ্ছে উত্তর, 0.08 একক আসবে মোলার। সো এটাই হচ্ছে তোমার আনসার। তো এইখানে একটা জিনিস খেয়াল করো, যেহেতু দুইটা পাত্রের মধ্যে হচ্ছে তোমার মিলিলিটার, আয়তনটা মিলিলিটার দেওয়া ছিল, তুমি এইখানে 1000 দিয়ে ভাগ না করলেও চলতো, বাট এটা একটু মাথায় রাখবা। ধরো এই প্রশ্নে এখানে মিলিলিটার দেওয়া আছে বাট এখানে আয়তন লিটার দেওয়া থাকলো, তখন কিন্তু দুইটাই তোমার হচ্ছে এক ইউনিটে নিয়ে কাজ করতে হবে।
এই প্রশ্নটাই দেখো একটু মডিফিকেশন করে আসতে পারে। সেটা হচ্ছে, তার আগে আমাকে কমেন্টে একটু জানাও যারা হচ্ছে লাইভ দেখতেছো যে এই টাইপটা বোঝা গেছে কিনা, কিভাবে করব সেটা বুঝতে পেরেছে কিনা। আর যারা রেকর্ডেড দেখছো তাদের কোনো যদি সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাবা মেনশন করে। দেখো এই প্রবলেমটা একটু অন্যভাবে আসতে পারে। এবার তোমাকে এইখানে বললো যে এইখানে ধরো বললো যে কত গ্রাম ফেরাস সালফেট জারিত হবে। তোমাকে প্রশ্ন করলো যে কত গ্রাম ফেরাস সালফেট জারিত হবে, কত গ্রাম ফেরাস সালফেট জারিত হবে। সেম প্রশ্ন, জাস্ট দেখো সেম ভ্যালু দেওয়া আছে এখানে। 20 মিলিলিটার 0.2 মোলার KMnO4 দ্রবণ দ্বারা ফেরাস সালফেট 25 মিলিলিটার ফেরাস সালফেট জারিত করা হলে কত গ্রাম ফেরাস সালফেট জারিত হবে, এটা হচ্ছে তোমার প্রশ্ন। সেম প্রশ্ন, সেম ভ্যালু দেওয়া আছে। জাস্ট তুমি দেখো যে এখানে তোমাকে প্রশ্ন করেছে, প্রশ্নটা যদি হচ্ছে আমরা বলি আরেকবার, সেটা হচ্ছে যে 20 মিলিলিটার 0.2 মোলার KMnO4 দ্রবণ দ্বারা, আমি যদি প্রশ্নটা এটা লিখি আরেকবার, 20 মিলিলিটার 0.02 মোলার KMnO4 দ্রবণ দ্বারা তোমার হচ্ছে কত গ্রাম ফেরাস সালফেট, তোমার আয়তন নাও দেয়া থাকতে পারে, কত গ্রাম ফেরাস সালফেট জারিত হবে, এটা হচ্ছে তোমার প্রশ্ন। সো এখানে খেয়াল করো যে KMnO4 আমরা কিভাবে করব। KMnO4 এটা হচ্ছে জারক, আর ফেরাস সালফেট এটা হচ্ছে আমার বিজারক। KMnO4 ফেরাস সালফেটটা হচ্ছে বিজারক। সো আমরা কিভাবে করব, সো দেখো যে আমরা সূত্র জানি N ইন্টু ই অফ জারক, এখানে হচ্ছে KMnO4, আর N ইন্টু ই অফ বিজারক হচ্ছে ফেরাস সালফেট। সো দেখো N ইন্টু ই অফ KMnO4, তাহলে এখানে আমার প্রশ্নে কি দেয়া আছে, প্রশ্নে দেখো KMnO4 দেয়া আছে S আর V। সো আমার Nটাকে চেঞ্জ করে লিখতে হবে SV দিয়ে, তাহলে S ইন্টু V ইন্টু ই, আর KMnO4 এখানে KMnO4 ইকুয়ালস টু কী হবে, এখানে খেয়াল করো ফেরাস সালফেট, তো আমরা কি বলেছে কত গ্রাম ফেরাস সালফেট, তার মানে আমার গ্রাম চেয়েছে, ডাব্লিউ চেয়েছে। সো আমার এনটাকে চেঞ্জ করে ডাব্লিউতে নিতে হবে। সো ডাব্লিউর সাথে এনের সম্পর্ক আমরা জানি যে ডাব্লিউ ডিভাইডেড বাই এম ইন্টু ই অফ ফেরাস সালফেট। তাহলে এবার দেখো আমি যদি হচ্ছে ভ্যালু বসাই যে এস কত 0.02 ইন্টু ভি হচ্ছে 20 মিলিলিটার। সো এটাকে লিটার নিতে হবে, অবশ্যই 1000 দিয়ে ভাগ দিতে হবে। আর ই হচ্ছে তুল্য সংখ্যা, সেটা হচ্ছে 5 ইকুয়ালস টু, খেয়াল করো ডাব্লিউ হচ্ছে কি ফেরাস সালফেট, ডাব্লিউ আমার চেয়েছে কত গ্রাম, এম ফেরাস সালফেট হচ্ছে তোমার আণবিক ভর। সো আয়রন এটা হচ্ছে 56, সো সালফার হচ্ছে 32, অক্সিজেন হচ্ছে 16 ইন্টু 4 64। সো এখানে যদি হচ্ছে ক্যালকুলেশন করো তাহলে তোমার দাঁড়াবে হচ্ছে এখানে তোমার দাঁড়াবে হচ্ছে 6 4 10, 2 পার 2 হাত থাকলে 1, 6 3 9, 9 5 14, 152। সো এখানে হচ্ছে 152, আর ই হচ্ছে তুল্য সংখ্যা হচ্ছে 1। সো এখান থেকে ডাব্লিউর ভ্যালু আসবে 0.02 ইন্টু 20 ইন্টু 5 ইন্টু 152 ডিভাইডেড বাই 1000। সো ক্যালকুলেশন করলে যা আসে সেটাই হচ্ছে এত গ্রাম, এটাই হচ্ছে আনসার। এই প্রশ্নগুলো কিন্তু রিটেনে আসতে পারে, হ্যাঁ। রিটেনে যদি আসে তখন হচ্ছে তোমরা, সেক্ষেত্রে হচ্ছে তোমরা কিন্তু ডিরেক্টলি যদি করো, হ্যাঁ, যে এই সূত্রটা দিয়েও করতে পারো। আদারওয়াইজ হচ্ছে তোমরা যদি হচ্ছে ভেঙে ভেঙে করতে পারো, যেভাবে করো সেভাবে করতে পারো। তবে তোমার উত্তরটা সঠিক হয়েছে কিনা সেটার জন্য কিন্তু এইভাবে পরীক্ষাও করতে পারো। আর এমসিকিউতে যদি আসে তাহলে ডিরেক্টলি এইভাবে করতে পারবে।
সো এই সূত্রটাতে যে জিনিসটা মনে রাখার চেষ্টা করবা সেটা হচ্ছে এখানে আমার যে এনটা আছে, এই এনটাকে আমার হচ্ছে প্রশ্নে যেভাবে চেয়েছে, যেটাতে নিতে বলেছে এনটাকেও সেটাতে চেঞ্জ করতে হবে। সো আশা করি এই ধরনের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো পারা যাবে, এই অঙ্কগুলো পারা যাবে। এরপরে খেয়াল করো যে আমি যদি হচ্ছে আর একটা প্রশ্ন দেখি, আমরা আর একটা যদি প্রশ্ন দেখি, মনে করো এরকম একটা প্রশ্ন বলল যে এই পাত্রের মধ্যে হচ্ছে তোমার সালফিউরিক অ্যাসিড রাখা আছে, সালফিউরিক অ্যাসিড রাখা আছে, এই পাত্রের মধ্যে তোমার হচ্ছে একটা লোহার দণ্ড ডুবানো হলো, লোহার দণ্ড, লোহার তার বা লোহার দণ্ড ডুবানো হলো সালফিউরিক অ্যাসিডে, ডুবানো ডুবানো হলো, দ্রবীভূত করা হলো, দ্রবীভূত করার পর তোমার এই দ্রবণটাকে সম্পূর্ণরূপে জারিত করতে 0.03 মোলার KMnO4 দ্রবণের 50 সেন্টিমিটার কিউব দ্রবণ লাগলো। KMnO4, KMnO4 এটার যে দ্রবণ কতটুকু লাগছে, 50 সেন্টিমিটার কিউব দ্রবণ লাগছে। খুব সিম্পল প্রশ্ন, তোমাকে বলছে যে এখানে লোহার তারের ওজন কত, লোহার তারের ওজন বা হচ্ছে ভর কত, লোহার তারের ওজন বা ভর কত। দেখো কি করেছে প্রশ্নটা কি করেছে, যে সালফিউরিক অ্যাসিড দ্রবণের মধ্যে আয়রন দ্রবীভূত করা হলো। তো দ্রবীভূত করা হলে তুমি জানো যে আয়রনকে যদি হচ্ছে তুমি সালফিউরিক অ্যাসিডে ডুবাও তাহলে এখানে আসলে কিন্তু ফেরাস সালফেট তৈরি হবে, যেটা হচ্ছে একটা বিজারক, এটা আমরা জানি। এখন এই ফেরাস সালফেটটাকে জারিত করতে তোমার হচ্ছে KMnO4 দ্রবণ এর মধ্যে পরে যুক্ত করা হলো, 0.03 মোলার দ্রবণে 50 সেন্টিমিটার কিউব, 0.03 মোলার ঘনমাত্রা 50 সেন্টিমিটার কিউব KMnO4 দ্রবণ যুক্ত করা হলে লোহার তারের ওজন কত সেটা তোমাকে বের করতে বলা হয়েছে। তাহলে আমরা সূত্র কি জানি, আমরা সূত্র জানি N ইন্টু E অফ জারক, সেটা হচ্ছে KMnO4, আর আমরা এটাও জানি N ইন্টু E অফ বিজারক, সেটা হচ্ছে ফেরাস সালফেট। বাট আমাকে দেখো এখানে কি বের করতে বলছে, লোহার তারের ওজন কত, আমরা লোহা বের করতে বলছে Fe। সো আমরা কিন্তু যে সূত্রটা শিখেছিলাম এইখানে কিন্তু এটাও শিখেছিলাম যে ধাতু, সো আলটিমেটলি এখানে হবে আমার আয়রন Fe। সো দেখো এরপরের লাইনটা কি হবে, KMnO4, যেহেতু আমার এনটাকে আমার কনভার্ট করতে হবে কিসে খেয়াল করো, SV তে, কারণ এইখানে আমার KMnO4 আয়তন দেওয়া আছে V আর হচ্ছে এখানে ঘনমাত্রা দেওয়া আছে S। সো আমি এখানে করব S ইন্টু V ইন্টু E অফ KMnO4 ইকুয়ালস টু আয়রন, আয়রনের ওজন বের করতে বলছে, তার মানে বোঝাই যাচ্ছে গ্রামে বের করতে বলছে। সো সূত্র হবে W/M ইন্টু E। ই হচ্ছে আমার এখানে কি তুল্য সংখ্যা, ই হচ্ছে কি আমার তুল্য সংখ্যা, ই হচ্ছে তুল্য সংখ্যা। সো এখানে খেয়াল করো এইখানে, তো এখানে যদি হচ্ছে আমরা এরপরে ভ্যালুগুলো বসাই, এস এর ভ্যালু প্রশ্নে দেওয়া আছে 0.03, ভি দেওয়া আছে 50 সেন্টিমিটার কিউব, সো এটাকে লিটার নিতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে, ইন্টু KMnO4 তুল্য সংখ্যা হচ্ছে 5 ইকুয়ালস টু ডাব্লিউ আমাদেরকে বের করতে বলা হয়েছে। সো এম কি খেয়াল করো, এখানে আমি আয়রন বসাচ্ছি। সো আয়রনের পারমাণবিক ভর কত, 55.85 বা 56, আর ই হচ্ছে তুল্য সংখ্যা, এখানে আয়রনের তুল্য সংখ্যা হবে কত, আয়রনের তুল্য সংখ্যা হবে 1, আয়রনের তুল্য সংখ্যা হবে কত 1, কারণ আমরা কিন্তু দেখিয়েছিলাম যে ফেরাস সালফেট, এখানে ফেরাস সালফেট বেসিক্যালি ফেরাস সালফেট বিক্রিয়া করে। সো এখান থেকে হচ্ছে যদি আমরা ডাব্লিউ বের করি তাহলে আমাদের আলটিমেটলি আসবে 0.03 ইন্টু 50 ইন্টু 5 ইন্টু 56 ডিভাইডেড বাই 1000। সো এখানে ক্যালকুলেশন করলে যা আসে সেটাই তোমার আসবে উত্তর, সেটাই আসবে উত্তর 0.03 ইন্টু 0. সো এখানে ক্যালকুলেশন করলে যা আসবে সেটাই হচ্ছে আমার উত্তর। আশা করি বোঝা গেছে।
যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন না বুঝতে পারো আমাকে হচ্ছে জানাবো অবশ্যই। আহ, আমরা হচ্ছে পরের ক্লাসে আমরা টাইটেশনের ম্যাথ দেখব। সকল ধরনের এই চ্যাপ্টারে তোমার যত ম্যাথ আছে সকল ম্যাথ তোমার হচ্ছে এই সূত্র দিয়ে করতে পারবা। আশা করি এই পর্যন্ত বোঝা গেছে। এই চ্যাপ্টারের উপর আমি আরেকটা ক্লাস নিব ইনশাল্লাহ নেক্সট নেক্সট ডেতে। কবে নিব সেটা আমি তোমাদের জানাই দিব।